তামিল, তেলেগু, মালায়ালাম বহুত সিনেমা দেখছি আমরা ভাই, অ্যাকশন দৃশ্য। আজকে একটা অ্যাকশন দৃশ্য আপনাদের দেখাবো, যেটা কোনো সিনেমার না, বাট এই যে অ্যাকশন দৃশ্যটা হয়েছে এটা যে কোনো সিনেমার দৃশ্যকে হার মানায়। চলুন আগে অ্যাকশন দৃশ্যটা একটু দেখি। সবাই খুশি, চলুক এই অভিযান, চলুক এই তাণ্ডব, চলুক এই তুফান। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বপ্নদ্রষ্টা। এর বাহিরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল, যেটা আজ থেকে প্রায় 14 বছর আগে। মোদির এখানে কিচ্ছু করার নাই, এটাই রাজনীতি, এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স। ডক্টর ইউনূস সরকার একটা কঠিন কাজ করে সফল হয়ে গেল। দর্শক, নিঃসন্দেহে আপনারা শুনলে অবাক হবেন যে একটা সময় এটা কল্পনাও করা যেত না, এবং 2 মাস আগেও আমরা কল্পনা করিনি। আমরা অবাক যে এরকম একটা বিষয় বাংলাদেশ সরকার হজম করতে পারবে। তার প্রতিক্রিয়া জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। কেন, কোন প্রেক্ষাপটে কথা বলেছেন তাতে বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট পরিমাণ বিরক্ত, তিনি যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। এই কমিশন যাতে ঠিকভাবে কাজ করতে না পারে সেই জন্যই তারা আবার বাংলাদেশে প্রবেশ করেছে। কারণ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী, যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাওয়ার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন, এবং বাংলাদেশে যদি ডক্টর ইউনূস সরকার কিছুদিন টিকে থাকে তাহলে যে বহির্বিশ্বের ভিতর বাংলাদেশ যে কতটুকু উপরের দিকে উঠবে এবং বাংলাদেশ একটি পরাশক্তি হতে চলেছে, সেটার প্রমাণ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, দাওয়াত পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। দেখলেন এটা কি? এটা দেখে মনে হলো একটা 1 পয়সা বস্তা চাউলের বস্তা গাড়ির মধ্যে উঠাইতেছে আর্মি সাহেব। ভাইরে ভাই, এটা ঘটছে গত রাত্রে মোহাম্মদপুরে। আপনারা জানেন মোহাম্মদপুরে আজকে প্রায় এই 5ই আগস্টের পর থেকে প্রায়শই এই গঞ্জাম ওই গঞ্জাম, চাঁদাবাজি, খুন খারাপি ইত্যাদি ইত্যাদি হয়েই আসতেছে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না গভর্নমেন্ট। এর আগে অপারেশন তুফান নামে একটা অভিযান চালাইছে, সেইখানেও খুব একটা সাকসেস হয় নাই। এইবার শুরু হয়েছিল অপারেশন ডেভিল হান্ট। এই ডেভিল হান্ট নিয়ে অনেকেই বলতেছে কিসের ডেভিল হান্ট, কিছুই তৈরি না, কোনো ডেভিল তো বললো না, একটা ডেভিল তো ধরা পড়লো না। সেই দিনও মোহাম্মদপুরে গোলাগুলি হয়েছে, 2 জন মারা গেছে। আর সেই মারা যায় নিয়ে অনেক কথা বলছেন, অনেক নেটিজনরা বলতেছেন ইউনূস সাহেবের সেই নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া হোক, কারণ উনি শান্তিতে নোবেল প্রাপ্ত একজন মানুষ, উনি কিভাবে বিচার বহির্ভূত খুন করে, ওইটা নাকি খুন ছিল ইত্যাদি ইত্যাদি। মানে এইটা একটা গ্রুপ আছে, করবেই। আবার ওই গ্রুপটাই ক্ষণে ক্ষণে বলে বেড়াইবো দেশে শান্তি নাই, সরকার ফেল করতেছে, সরকার হাটলাইনে যায় না কেন, মানুষ শান্তি চায়। মানে একই অঙ্গে অনেক রূপ। এনিওয়ে, এই যে আপনার অপারেশনটা দেখতেছেন, এইটা মনে করেন মোহাম্মদপুরে গত রাত্রে হয়েছে। এখন কেন মোহাম্মদপুরে হইলো আপনারা জানেন? মোহাম্মদপুরে কেন হইলো? মোহাম্মদপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মোহাম্মদপুরে এই সন্ত্রাসীরা বহু বছর যাবৎ আছে। আমি নিজে মোহাম্মদপুরে একসময় থাকতাম অনেক বছর আগে, তখন এই মোহাম্মদপুরের একটা এলাকায় আছে ভাই, আমি নাম নাইবা বললাম, আপনারা জানেন। ওইখানে সমস্ত গাঞ্জাখুর, মদখুর, অনৈতিক কাজ, অবৈধ কাজ, যত কাজ আছে সব কিছু হয়। কখনোই আমাদের দেশের কোনো সরকার ওইভাবে নজর দেয় নাই। এখন এই সব গভর্নমেন্ট চাপের মধ্যে আছে। আপনারা জানেন শান্তি শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে যে কি হাহাকার, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম কথা আসতেছে যে সরকার ফেল, সরকার ফেল। আসলে মানুষ কি চায়? 2 বেলা খাইতে চায় আর একটু শান্তিতে ঘুমাইতে চায়। এইটা যেই দিব সেই সরকারই ভালো। ইউনূস সরকার এখন পর্যন্ত কোনো অবস্থাতেই চাল ডাল বিভিন্ন জিনিসপত্রের দাম কন্ট্রোলে আনতে পারে নাই, চেষ্টা করতেছে। আর এই যে অশান্তি, এটা নিয়ে তো আপনারা জানেনই বন্ধুরা, কয়দিন যাবতই এই আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, উনি নিজেও খুব চিন্তিত। উনি ভাষণ দিচ্ছেন, উনি আবার নিজে এখন মাঠে নামছেন। আমরা পরশুদিনও দেখছি উনি বিভিন্ন থানায় থানায় ঘুরতেছেন, এবং এইটাকে কন্ট্রোলে আনার জন্য সরকার এখন বদ্ধপরিকর। এই যে অপারেশন শুরু হলো, এখন মনে হয় আমরা আশা করতেই পারি যে অন্তত
একটা কিছু হবে, এই যে সন্ত্রাসীরা যাদের ধরা হচ্ছে এদের দেখা এখন বাকি সন্ত্রাসীরাও গা ঢাকা দিবে, শান্তিতে তো থাকবো। এখন আপনারা যারা নেটিজন আছেন তারা আবার বললেন না যে এইখানে কি কোনো মানে নিরীহ লোক ধরা পড়তেছে না? হ্যাঁ পড়তে পারে ভাই, ভাত খেলে 2-4টা ভাতের কালার থেকে পড়বই, 2-4 জনতে পড়বে না তা তো না, এত পয়সা তো করা যাবে না। তারপর যে কোর্ট থেকে জামিন নিয়ে চলে আসবে। আচ্ছা, এই কোর্টের জামিন নেওয়া একটা মজার ঘটনা আছে, বা সবসময় জানি যে পুলিশ, র্যাব, আর্মি তারা তো তাদেরকে ধরবে, এই সন্ত্রাসীদের ধরবে। তারপর সেই সন্ত্রাসী যার নামে অনেক মামলা ছিল, অনেক মামলা আছে, কয়েকদিন পরে জামিন নিয়ে চলে আসে। এখন এইটার ব্যবস্থা কে করবে? এখন মাননীয় জজ সাহেব তো কাগজপত্র নথিপত্র দেখাই তার বিচার করবে, উনি জামিন দিয়ে দিলে আবার এই সন্ত্রাসী আইসা পুরান জায়গায় ফেরত আইসা আবার নতুনভাবে সে শুরু করবে। এখন এইটা একটা চলমান প্রক্রিয়া। সরকার যেমন সন্ত্রাসীদেরকে ধরবে, তাদের শাস্তি দিবে, পুলিশের কাছে দিবে, কোর্টে দিবে, চালান দিবে, বিচার হবে, এটা যেমন একটা চলমান প্রক্রিয়া, এই সন্ত্রাসী একটা চলমান প্রক্রিয়া। ধরা খাবো, কোর্টে যাবো, জামিন নেবো, চলে আসবো, আবার করুক, তো এইটা চলতে থাকবে। এখন এই যে আপনি আজকে যে এই ঘটনাটা আপনারা দেখাইলাম, এটার নিচে যে দেখবেন প্রায় 2000-2500 কমেন্টস আছে। এই 2500 কমেন্টসের মধ্যে আমি মাত্র 2টা কমেন্টস পাইলাম যে একটু নেগেটিভ, আর বাকি সবাই একই কথা বলতেছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছেন, চালায়া যান, আমরা খুশি, জনগণ শান্তি চায়। কিন্তু 2টা কমেন্টস ছিল একটু ডিফারেন্ট। এই 2000-2500 মধ্যে একজন বলছেন যে কোনো অবস্থাতে যেন কোনো নিরীহ মানুষের শাস্তি না হয়, এইটাতে আমিও একমত, নিরীহ মানুষের শাস্তি যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং আমরা যে এই মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদনটা দেখলাম, এখানে মনে হয় না ভাই কোনো নিরীহ মানুষ আছে, মনে হয় না কোনো স্টুডেন্ট আছে, মনে হয় না কোনো ভদ্র ফ্যামিলির কেউ আছে, এমন জায়গায় তারা করতেছে যেখানে এই আখড়াগুলো আছে। তো আপনারা যারা জনগণ আছেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন আর্মিদেরকে, এইখানে কমেন্টসে দেখলাম এই সাপোর্ট দিয়ে যান, তাহলে আমরা আবার শান্তি ফেরত পাইবো। কতটুকু পাইবো জানি না, চেষ্টা তো সরকার করতেছে। জাহাঙ্গীর সাহেব আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এখন রাতে বিরাতেও ঘুরতেছে, আগে উনি এগুলো করেন নাই। যদিও উনি এক সাংবাদিককে সেদিন বলতেছিলেন যে আমি যেরকম বহুদিনই রাত্রে দিনে যাই থানায়, আমি কখনো জানাই যাই নাই, আপনারা টের পাইলেন কেমনে? উনি হয়তো বা আগেও গেছেন, আমরা কেউ টের পাই নাই। উনি যদি এরকম থানায় যায় উদ্বুদ্ধ করে আমাদের এই শান্তি রক্ষাকারী বাহিনীদের, এবং আমরা যারা পাবলিক আছি তারা যদি এই বাহিনীকে হেল্প করি, তারা যদি তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা সমালোচনা না করি, তারা যদি কথায় কথায় না বলি যে এখানে আইনের লঙ্ঘন হচ্ছে, এখানে মানবতা বিরোধী কাজ হচ্ছে, এখানে যেহেতু সরকার বর্তমানে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী, তার এগুলো করা উচিত না, এই সমস্ত ফালতু কথা বাদ দেন তো ভাই। আমরা কি নোবেল দিয়ে পানি খাবো নাকি? নোবেল দিয়ে পানি খাবো? আমরা পানি খাইতে চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? জনগণ কি চায়? 2 বেলা ভাত খাইতে চায়, ডাল দেওয়া হোক, আলু ভর্তা দেওয়া হোক, আর ঠিক মতো ঘুমাইতে চায়, রাত্রেবেলায় দরজা খুলে ঘুমাইতে চায়। সেটা আমি বলি না, মানুষ ইউরোপ আমেরিকাতে দরজা খুলেও ঘুমায়, আমেরিকার কিছু কিছু অঞ্চলে, নিউ ইয়র্কে না, কিন্তু আমরা বলি না আমরা দরজা খুলে ঘুমাইতে চাই। আমরা চাই আমরা শান্তিতে ঘুমাইতে চাই, 2 বেলা খাইতে চাই। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, এই বিষয়টা আমরা প্রথমেই একটি ধুমরুজালে পড়ে গিয়েছিলাম যে দাওয়াত পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন আমরা একটা সন্দেহের চোখে দেখা শুরু করেছিলাম, বিষয়টা কি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দাওয়াত পেয়েছেন, তাহলে তারা কি ইউনূস সাহেবের ছত্রছায়ায় কোনো নতুন দল করতে যাচ্ছে? তারপর যখন ঘাটাঘাটি নিউজটা শুরু করলাম, তখন দেখতে পেলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ এসেছে। এই নিউজ থেকে আপনাদের সামনে তুলে ধরছি এখন আসলে যারা দাওয়াত পেয়েছেন সকলের নাম এবং পরিচয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার 28শে ফেব্রুয়ারি জুম্মাবার নামাজের পরে নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বড় আয়োজনের কথা জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা। জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে। এখন আমি একটু পানি খেয়ে নিলাম, মানে আমার ওই যে ঘাবড়ানোর বিষয়টা ছিল সেটা চলে গিয়েছে, কারণ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দাওয়াত দিয়েছে বলে আমরা সারা বিকেল সারাক্ষণ এই নিউজটা পেতেছিলাম। তো এই মুহূর্তে যখন পত্রিকার মধ্যে দেখলাম যে সকল উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাহলে ইউনূস সাহেবও সকলের মাঝে 21 জন থেকে নাহিদ চলে আসছে, এখন 20 জন আছে। 20 জনের ভিতরে ডক্টর ইউনূস সাহেবও তাদের উপদেষ্টাদের নেতা হিসাবে উনিও দাওয়াত পেয়েছেন। এটাতে কোন ধরনের খারাপ মন্তব্য করার সুযোগ আমাদের আর থাকলো না। এবার দেখি আর কারা দাওয়াত পেয়েছেন। এবার পাশাপাশি বিএনপি, জামাত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
এটা হলো শান্তির নিউজ, গুড নিউজ। বিএনপি, জামাত সহ এবারে 24 আন্দোলন সংগ্রামে যারা তাদের পাশে ছিলেন, একসাথে মিলে আন্দোলন করেছেন, সেই সমস্ত দলের নেতাদেরকে তারা দাওয়াত দিয়েছেন। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন এনসিপির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ প্রধান। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত 51 দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং কূটনৈতিকদেরকে। 51টি দেশের যেখানে রাষ্ট্রদূত, যেখানে হাই কমিশনার বা যেখানে কূটনৈতিক, অন্যরা হয়তো ভারপ্রাপ্ত আছে, কোথাও কোথাও ডেপুটি এখন দায়িত্ব পালন করছে, এরকম 51টা দেশকে এখানে দাওয়াত দেওয়া হলো। মানে 51টা অ্যাম্বাসেডর, মানে 51টা দেশ, বাংলাদেশ সহ 52 দেশের মিলন মেলা হবে তাহলে আগামী দিন মানিক মিয়া এমনিতে। এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। মাশাআল্লাহ, 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। এবার সন্দেহ জাগতে পারে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি আছে কিনা। আমরা এবার দেখিনি সর্বশেষ লাইনটাই কি লিখেছে। তবে পতিত আওয়ামী লীগ সরকারের শরিক 14 দলের কাউকে আমন্ত্রণ জানাননি। প্রদর্শক, এবার নিশ্চয়ই শান্তিতে আমরা থাকতে পারি যে 14 দলে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বপ্নদ্রষ্টা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, এটা তার স্বপ্নের একটা পার্ট ছিল। তবে নোবেল পাবেন তিনি কিন্তু এটা হয়তো বা আশা করেন এবার পেয়ে গেছেন। এর বাহিরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল, যেটা আজ থেকে প্রায় 14 বছর আগে আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম। নিশ্চয় আপনাদের খেয়াল আছে 111 সরকারের কথা। তৎকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তৎকালীন সামরিক প্রধান যারা ছিলেন, সেনা অভ্যুত্থান যখন ঘটেছিল বা আর্মি যখন বাংলাদেশ শাসন করেছিল, তো ওনাকে তখন প্রেসিডেন্ট পদে তারা আহ্বান জানিয়েছিলেন, বাট এই স্বল্প সময়ের পদে তিনি বসেন নাই। এরপর আমরা দেখেছি তিনি একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন এবং একটা নামও দিয়েছিলেন, মোটামুটি কার্যক্রম এগিয়ে গিয়েছিল। তারপরে হুট করেই কোনো এক অজানা কারণে তিনি তার সেই জায়গা থেকে সরে গেলেন এবং কি রাজনীতিতে আর নিজের নাম টাম কোনো কিছু আমরা দেখলাম না। তো এই যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গাটাতে বসলেন। এরপরেই তিনার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আসবে যারা আগামী দিনে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে, তরুণরা নেতৃত্ব দিবে। ইভেন তার যে চিন্তা ভাবনা এগুলো তিনি ইমপ্লিমেন্ট করলেন ছাত্রদের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া যে সাক্ষাৎকার ছিল, যে তিনি ছাত্রদেরকে উজ্জীবিত করেছেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য, যে দলটা নানানভাবে দেশের কল্যাণে কাজ করবে, জনতার কল্যাণে কাজ করবে, এমনকি তার যে ড্রিম, সেই ড্রিমটা তিনি 14 বছর পর আজকে এসে ছাত্রদের মাধ্যমে এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা তিনি বাস্তবায়ন করতে পারলেন আমরা দেখছি। যদিও সরকারি পৃষ্ঠপোষকতায় এই দল নিয়ে নানান সমালোচনা আছে। তো যাই হোক, নানান আলোচনার পর জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, আগামী 28 ফেব্রুয়ারি মানে আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তো এই আত্মপ্রকাশের দিনই যিনি স্বপ্নদ্রষ্টা, তার হাত দিয়েই দলটার কার্যক্রম শুরু করতে চান ছাত্ররা। আর এই উপলক্ষে আপনার আগামীকাল বিকাল 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের এই দলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা মাসুদ ওরফে হান্নান মাসুদ। নিজের ফেসবুক আইডিতে ডক্টর ইউনূসের সাথে একটা ছবি পোস্ট করে মাসুদ লিখেছেন, 24 পরবর্তী রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র দিলাম আর দোয়া নিলাম। কারণ এই দলটার পেছনের সবচেয়ে বড় কারিগর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাতে আর কোনো ভুল নাই। তো স্বাভাবিকভাবে যার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সে স্বপ্ন পূরণের যাত্রায় তিনি দাওয়াত পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তার উপস্থিতি কি বার্তা দিবে। তিনি, তার হাতে আগামী দিনে এদেশে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তো সেই নির্বাচনকে নিয়ে বিএনপির মধ্যে যে অভিযোগ আছে, আগামীকালকে ছাত্রদের রাজনৈতিক দলটার পেছনে তিনি মূল খেলোয়াড়। এখন তিনি যদি কালকে সেখানে আবার যান সরকারি পদের দায়িত্বের হিসাবে, এটা কতটুকু যৌক্তিক হবে? আমার মনে হয় তিনি যদি সেখানে যান, এটা নিয়ে আরেকটা তুলকালাম কাণ্ড আগামীকালকে অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তোবা করবে। আবার এই অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া দুইটা ভিন্ন আমার মনে হচ্ছে প্ল্যাটফর্ম।